হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। আমাদের যারা টপ্পা ঠুংরি, আমাদের যারা ধ্রুপদ ধামার, আমাদের যারা একতাল, চৌতাল, তিনতাল, তারাই আমাদের সুরের সাম্পানে চাপিয়ে দিয়ে মাঝ দরিয়ার দিকে দাঁড় বেয়ে নিয়ে চলেছেন। তারাই আমাদের বাবা মা। সেই বাবা মার উৎসব হ্যাপি প্যারেন্টস ডে। আর সেই উৎসবে সামিল হচ্ছেন আমাদের অতি প্রিয়, খুবই পছন্দের মানুষ। আসছেন অদিতি বাবা মাকে নিয়ে। আর অদিতি যখন এসেছে, চার চতুর্দিকে একটি সুর বেজেছে, আর সেই সুরে সুর লাগিয়ে এক্ষুনি আসছেন আপনাদের পরিচিত সৌম্য। অদিতি, কেমন লাগছে? ভীষণ ভালো। তোমার তো নিয়মিত স্টেজে ওঠার অভ্যেস আছে, অনেক আলো চোখের ওপর এসে পড়লেও তুমি বিভ্রান্ত হও না। হ্যাঁ, সেই অভ্যেসটা এখান থেকেই শুরু। এরকমই একটি মঞ্চ থেকে শুরু, যার আগে অভিজ্ঞতা ছিল না। সেই মঞ্চটা অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়েছে। তোমার বাবার সঙ্গে আলাপ করিয়ে দাও। বাবার কথা বলতে গেলে যদি আমায় কিছু বলতে হয় তাহলে বলবো, শিল্পী তো অনেকেই হয়, কেউ পরিচিতি পায়, কেউ পরিচিতি পায় না। আমার বাবাকে আমি সেই জায়গায় রাখবো, একজন প্রকৃত শিল্পী মানসিকতার মানুষ এবং সৎ মানুষ, যাকে দেখে হয়তো, যার জন্য এতটা সৎ পথে, এতটা সৎভাবে স্ট্রাগল করার ইচ্ছা নিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। সেটাই হলেন তোমার বাবা। আমার বাবা মনেন্দ্রনাথ মুন্সি। নমস্কার। নমস্কার। আর মা? মায়ের নাম মিতালি মুন্সি। আচ্ছা, মিতালি দেবী, নমস্কার। সবাই বলে যে মা হচ্ছে ত্যাগের প্রতীক, মা মানেই স্যাক্রিফাইস, অনেক দায়িত্ব, সবাই বলে। আমার মা সত্যি সত্যি সেই ত্যাগের প্রতীক হিসেবে আমি তাকে রাখতে পারি। বাহ, এই যে মেয়ে আপনাদের সম্পর্কে এত ভালো কথা বললো, বুকটা জুড়িয়ে গেল না? এটা আর বলতে হয়? সৌম্য, নমস্কার দাদা। আরে বাপরে, নমস্কার। নমস্কার। তোমার বাবাকে কি বলে নমস্কার করব? একটাই জিনিস, যিনি সময় পেতেন না আমি ঠিকঠাক সঙ্গীত চর্চা করছি কিনা, কারণ তিনি এতটাই ব্যস্ত থাকতেন নিজের গান নিয়ে, নিজের সঙ্গীত জীবন নিয়ে। কিন্তু দিনের শেষে নিয়ম করে আমি ঘুমিয়ে যাওয়ার পর মাকে ঠিক জিজ্ঞেস করতেন, এগো আজকে রেয়াজ করেছে তো? উনি আমার বাবা। বাহ। শ্রী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস বাবু, নমস্কার। আর মা? আমার মা, যার কাছ থেকে আমি শিখেছি সঙ্গীতের অর্থ কী এবং জীবনের মানে কী। প্রতিটি মুহূর্তে পরিশ্রম করে আমাকে অগ্রগতির দিকে এক পা করে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজের জীবনটাকেও বাজি রেখে আমাকে সেই জায়গায় দাঁড় করানো, উনি আমার মা, প্রীতি চক্রবর্তী। প্রীতি দেবী, নমস্কার। নমস্কার। আর তোমাদের বাড়ি যেন কোথায়? বাঁকুড়া জেলার বাংলা গ্রামে। বাঁকুড়ার বাংলা, বাহ। আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি। 4টি ইচ্ছে পূরণ করা যায় বাবা মার জন্য। এই নিজের বাবা মাকে ছাড়িয়ে এই আজকে এই অনুষ্ঠান দেখছেন অথবা দেখছেন না, এমন অনেক বাবা মা আছেন যারা ওই একটু আমাদের হাসি মুখ দেখতে চান, আমাদের হাতটা ধরতে চান, কোনো একটা দিক থেকে কোনো একটা সাহায্য চান। সেই সাহায্য, সেই সহযোগিতা বা সেই আদরটুকু আমরা বিজয়ীর আজকে যিনি হবেন তার হাত দিয়ে পৌঁছে দিতে চাই। এই সুযোগটাও থাকছে। 85 বছরের যশোদা সাহা। অন্যের সংস্থান নেই, বস্ত্রের সংস্থান নেই, ঘরে আলোর রশ্মি নেই। এখন যশোদা দেবী তাই অন্ধকারেই খুঁজে বেড়ান আলোর রেখা। প্রকৃতির কাঠ ও পড়শিদের দুমুঠো চালে পেটের আগুন নেভে কখনো কখনো। স্বামীর অনেক জমি জমা ছিল, তিনি চাষবাস করতেন। আজ মেয়ের বিয়ে দিতে গিয়ে উনি হারিয়ে ফেলেছে সব। আমার বাকি যা জমি ছিল আমার 2 ছেলের নামে লেখাপড়া করে দিয়ে গেছেন। স্বামী মারা যাওয়ার পরে আমি ছেলেদের কাছে ভাত খেতে চাইলাম, তখন ওরা বললো, কোন লজ্জায় খেতে চাইছো, কি রেখেছো? আমি 2টো ভাতের জন্যে আমি বড় কষ্ট পাচ্ছি, কেউ দেখার লোক নেই, আপনাদের আমি জানাচ্ছি।
দুজনের কাছেই জানতে চাইবো যে তোমাদের প্রথম ইচ্ছেটা কি? আমি ছোটবেলায় যখনই দেখতাম বাবাকে, বাবা হাতে একটা বেশ সুন্দর ঘড়ি পরতো, আমার খুব ভালোও লাগতো। একদিন হঠাৎ করে পরে দেখলাম যে বাবা ঘড়ি পরছে না হঠাৎ করে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ঘড়ি নেই কেন, তোমার ঘড়ি পরছে না কেন? আচ্ছা ঘড়িটা চুরি হয়ে গেছে। সত্যি সত্যি ঘড়িটা চুরি হয়ে গেছিলো। তাহলে একটা ঘড়ি কিনে পরো, ভাল লাগবে। আর না, আর ঘড়ি পরতে ভাল লাগে না, হাতে এই হয় ওই হয়, অনেক কিছু আমাকে বুঝিয়ে দিল। বললাম তাহলে মনে হয় সমস্যা হয়। এখন রিয়েলাইজ করি যে বাবা নিজের জন্য আর কিছু হয়তো তখন খরচা করতে চাইনি। আমার ইচ্ছা যে আমি বাবা মাকে যদি একটা ঘড়ি দিতে পারি। বাহ, সুন্দর ইচ্ছে। তোমার প্রথম ইচ্ছে? বাড়িতে ছোট্ট মতো একটা ঠাকুর ঘর আছে দাদা, যেখানে মা নিত্য পুজো করেন। তো সেই মন্দিরের সিংহাসনে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি, যাতে করে মাকে আমি ওখানে বসে রাধাকৃষ্ণের যুগল মূর্তির চরণে ফুল দিয়ে পুজো করতে দেখতে চাই, তাই সেই যুগল মূর্তি। বাহ, এই দুটো ইচ্ছেই খুব সুন্দর। এই ইচ্ছে পূরণের জন্য তোমার জন্য আজকের খেলার একেবারে প্রথম প্রশ্নটা খুব ভালো করে দেখে নাও। হুগলি নদীর ধারে কলকাতার থেকেও পুরনো এই জনপদ। এই জনপদে এক রথযাত্রার সূচনা করেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী ১৩৯৬ সালে। প্রাচীনত্বের বিচারে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম এবং বাংলার প্রাচীনতম ও বৃহত্তম রথযাত্রা। সন্ন্যাস নেওয়ার পর শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন। এই রথের উচ্চতা ৫০ ফুট। এই রথের নাম কি? সেই রথের নাম কি? এই রথের নাম মাহেশের রথ। মাহেশের রথ। মাহেশের রথ বলেই আমরা জানি। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, মাহেশের রথ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? একদমই। বেশ, আমরা দেখে নিই তোমার প্রথম প্রশ্নের উত্তর ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি উৎকলে নাভি দেশোৎস বিরজা ক্ষেত্র। শোনা যায় স্বয়ং বিশ্বকর্মা এই জগন্নাথ দেবের মূর্তি গড়েছিলেন। এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটি মাহেশের ঐতিহাসিক রথ। মাহেশের রথ একেবারে ঠিক উত্তর হয়েছে। 25 নম্বর তোমার ঝুলিতে। আর সঙ্গে সঙ্গে তোমার ইচ্ছে পূরণের রথ বেরিয়ে পড়লো রাস্তায়। আমরা দৌড়চ্ছি সবাই পেছনে পেছনে, মা বাবা পাড়া প্রতিবেশী সবাই। তখন তুমি যে গানটি গাইতে চাইবে সে গানটি ওই মঞ্চে গিয়ে গেয়ে ওঠো। আহা ওদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, ওদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাশানো যে গলে, ভাবো রসে আঁখি ধারা উছলিছে প্রেম ধারা, দশ দিশি নিহারে শ্যামলে, দেখো দশ দিশি নিহারে শ্যামলে। আহা মিলন হবে, মিলন হবে, এই নদিয়ায় মিলন হবে, সে যে কেঁদে বলে হরি বল রে, সে যে কেঁদে বলে হরি বল রে, ওরে পাপি তাপি সুখে দুঃখে তোরা হরি বল রে, তোরা হরি বল রে, সবাই হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ। মেয়ে যে এত সুন্দর গায়, কেমন লাগে আপনার? কি বোধ হয় আপনার এই সোনার টুকরো মেয়েকে নিয়ে? গানের প্রতি ওর একটা ভালোবাসা ছোট থেকেই ছিল। আর সুর জ্ঞানটা, আমাদের বাড়িতে গানের চর্চা ছিল, আর আমি গান বাজনা ভালোবাসতাম, ওই গানগুলি চলতো।
সেইগুলি শুনে শুনে ওর মধ্যে একটা তাল জ্ঞান সেন্স খুব ভালো ছিল। যে কোনো গান খুব অল্প সময়ের মধ্যেই ও ক্যাচ করতে পারত। কি মনে হয় মেয়ে সম্পর্কে আপনার? ওকে নিয়ে আমরা খুবই গর্বিত, এবং ও যতদিন শিখতে চাইবে শিখে যাবে, সবাইকে আনন্দ দিতে পারবে, এটাই আমাদের বেশি ভালো। আর এই যে এখন আপনাকে অনেকে অদিতির বাবা বলে চেনে, এটাতে কি আপনার ভালো লাগে, নাকি আপনার নিজস্ব শিল্পী সত্তায় আপনাকে চিনলে ভালো লাগতো? আগে চেনা পরিচয় ছিল একরকম, এখন একরকম হয়েছে। এখন অদিতির বাবা বললেই বেশি খুশি হয়। বাবা এই যে গানের প্রতি একটা ভালোবাসা, সেটা আমার উপর দিয়ে বাবা পূরণ করেছি, নিজেকে দেখতে পেয়েছে। বাবা আনন্দিত? ঠিকই আছে, ভীষণই আনন্দিত। বাবা গান করেন তো তোমার সঙ্গে? একসঙ্গে গাও তোমরা এখনো? মাঝে মাঝে গাই, ইচ্ছা হলো বাপি চলো একটু গাই। বেশ, আজকে মাঝে মাঝেই ওরকম গাইবো। হ্যাঁ, সুন্দর। সৌম, তোমার আজকের প্রথম পর্বের প্রথম প্রশ্নটা কি আছে দেখা যাক। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ওটা ডুবকি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বাহ, তাহলে দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। আমি যে যন্ত্রটা তৈরি করলাম লোকসঙ্গীতে বিশেষভাবে ব্যবহৃত হয়, এই যন্ত্রের নাম ডুবকি। একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমিও তোমার প্রথম প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিয়ে 25 নম্বর পেয়ে গেছো। অপেক্ষায় থাকো আর 25 জোগাড় করার। আমরা ততক্ষণে চলে যাই অদিতির কাছে। অদিতি, এবার যে প্রশ্নটা আসবে এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। এই খাবারটির জন্মবৃত্তান্ত নিয়ে রয়েছে টান টান বিতর্ক। কারো মতে বৃন্দাবন থেকে এটি বানানোর প্রণালী শিখে এসে কলকাতায় চালু করা হয়। কেউ বলেন স্বয়ং শ্রী চৈতন্য নাকি এই পদটি আবিষ্কার করেন এবং ভগবান কৃষ্ণের নামে তার নামকরণ করেন। আবার অনেকের মতে শোভাবাজার রাজবাড়ির গৃহদেবতার প্রসাদ হিসেবেই এই পদটির চল। এই খাবারের নাম কি? এই যে একটি খাবার প্রস্তুত করা হলো, এই জনপ্রিয় খাবারটির নাম কি? কচুরি। এই ধরনের দেখতে অনেক কিছু হয়, কিন্তু লুচি হয়। লুচি হয়, কচুরি। কচুরি। বেশ, তোমার কচুরি উত্তরটা নিলাম। সৌম, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, চ্যালেঞ্জ করে লাভ নেই। চ্যালেঞ্জ করেই তো লাভ। না, এখন দরকার নেই। বেশ, ও চ্যালেঞ্জ করছে না, কিন্তু তুমি বলেছো কচুরি। এখন যেটা দেখছি সেটাকে কচুরি বলে কিনা আমরা একটু যাচাই করে দেখে নিই। এতক্ষণ ধরে আপনারা যেটা বানাতে দেখলেন এটার নাম রাধাবল্লভী। এটাকে বলে রাধাবল্লভী, আমরা বুঝতেই পারলাম। অতএব তুমি যে উত্তরটা দিলে সেটা ভুল হলো। ও
সৌম্য দাঁড়িয়ে আছে 25-এ। সৌম্যর প্রথম ইচ্ছে পূরণের জন্য এবার তোমার কাছে যে প্রশ্নটা আসবে সেটা দেখা যাক। ভুটানের পারো উপত্যকায় রয়েছে এই সুপ্রাচীন পারো তাকসাং বা তাকসাং গুম্ফা। পাহাড়ের গা বেয়ে ঘণ্টা 3 ট্রেক করে পৌঁছতে হয় এই গুম্ফায়। ভুটানিদের কাছে অতি পবিত্র এই স্থান। কথিত আছে ভুটানের বৌদ্ধ ধর্মের প্রাণপুরুষ গুরু রিনপোচে এখানে এসেছিলেন এক বাঘিনীর পিঠে চড়ে। তারপর এই স্থানটি বাঘরূপী অপদেবতাকে বশ করার কাজে নিবেদন করা হয়। এই বাঘের মিথ থেকেই গুম্ফাটি আরেকটি নামে পরিচিত। वेलकम टू भूटान। अभी जो मेरे पीछे मोनेस्ट्री है, आपको बताना है मोनेस्ट्री का नाम क्या है। এই গুম্ফাটি আর কোন নামে পরিচিত? শের গুম্ফা। সেটা তো হবে না দাদা। না, তুমি বললে সেটাই নেব উত্তর। মানে আমার সত্যি কোনো আইডিয়া নেই, মানে আমি মনে হলো এরকম একটা নাম হয়তো হতে পারে। শেরি গুম্ফা। শেরি গুম্ফা, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি কিছু চ্যালেঞ্জ করতে চাও না? বেশ, তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখা যাক। इस मोनेस्ट्री का नाम है ताकसंग। ये था हमारे नेशनल लैंग्वेज में, और इंग्लिश में हम कहते हैं इसको टाइगर्स नेस्ट। তিব্বতী ভাষায় তাংসাং কথাটির মানে বাঘের গুহা। সেই সূত্রেই এই গুম্ফাটি টাইগার্স নেস্ট বা বাঘের বাসা নামে পরিচিত। বাঘটাকে ধরেছিলে বটে, কিন্তু ঠিকভাবে ধরতে পারোনি। হ্যাঁ, বাঘ ধরা এমনিতেই শক্ত, কিন্তু কথা হচ্ছে যে তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ভুল হয়েছে। কিন্তু ভুল করেও যে এত আনন্দ পাওয়া যায় তোমাকে দেখে বুঝতে পারলাম। এত নির্মল হাসি আসছো। এই যে অমলিন হাসিটা তুমি পেয়েছো, এটা কার থেকে? বাবার থেকে না মার থেকে? মার থেকে। জীবনে উনি একটাই জিনিস শিখিয়েছিলেন যে হেরে গেলাম, কি হলো না হলো তুমি ফলাফলের দিকে কখনো চিন্তা করো না, তুমি তোমার কাজটা করো আর নির্মল থেকো। যেরকম ভাবে পৃথিবীর সবার সঙ্গে মিলে মিশে হাসি মজা কি ফুর্তি করে এইভাবেই থাকো। মাও সেই রকমই? মা সেরকমই। আমার পুরো পরিবারের পুরো দায়িত্বটাই আমার মায়ের হাতে ছিল দীর্ঘদিন ধরে। উনি নিজে একটার পর একটা হার্ডেল ক্রস করেছেন। যেরকম ছোটবেলায় মা টিউশনি করেছে সংসার চালানোর জন্য, কারণ বাবা পক্ষে একা সম্ভব হতো না। পরবর্তীকালে নিজে যে গান শিখতেন সেই গান ছেড়ে দিয়েছেন যাতে করে আমি গান শিখতে পারি বা আমি কলকাতায় আসতে পারি সেই অর্থটা সংগ্রহ করার জন্য। তারপরে উনি আবার বিউটিশিয়ানের কোর্স করেছেন এবং পার্লার প্রতিষ্ঠা করেছেন নিজের, মানে আমাদের ওখানে গ্রামে আর কি। তো দাদা সেই টাইমে এমন অবস্থা ছিল যে বাংলা একেবারেই গণ্ডগ্রাম ছিল তখন। পার্লার বিষয়টার যে মতলবটা কি সেটাই মানুষজন বুঝতে পারতো না, এবং ইভেন এমনটাও ভাবতো অধিকাংশ সময় যে ওটা একটা খারাপ জায়গা। আচ্ছা, মানে এরকম আর কি। ওই তো সকালবেলা তোর মা কোথায় যায়, মানে এই প্রশ্নটা আশা করছি মানে দাদা মানে খুব কষ্টদায়ক। মা যে ট্রেনিং করতে আসছে, কলকাতায় আসছে ট্রেনিং করতে, বা 7 দিন 8 দিন জেগে এসে কলকাতায় থাকছে কোনো একটা জায়গায় কারোর বাড়িতে এভাবে হোক, তো সেটার কারণে মানে এই প্রশ্নটা আর কি। তোর মা ছিল না তো 7 দিন, কোথায় গেছিল যেন? আজ 17 বছরের পার্লার মায়ের, অপরূপা হার্বাল লেডিস বিউটি পার্লার সুন্দরভাবে জলজল করছে আজ বাংলার বুকে, এবং তার পরবর্তীকালে আরও এতগুলো পার্লার বাংলায় হয়েছে। কিন্তু মা প্রথম ছিল যে এই হার্ডেলটা ক্রস করে এইভাবে নিজের পরিবারটাকে সামলানোর জন্য তাকে এই কাজটা করতে হয়েছিল, নিজের গানকে বিসর্জন দিয়ে। তা আপনার তখন খারাপ লাগতো, কিন্তু আপনি তখন শেখবার জন্য মরিয়া ছিলেন।
ও যখন 6 মাস থেকে, তখন থেকে আমার মনে হয়েছিল যে ও খুব ভালো গান গাইবে বা ওর সুরের প্রতি একটা আকর্ষণ আছে। বাবা গান গাইতো, ওর বাবা গান গাইতো, বসতো, দেখতাম যে ও ওই দিকেই তাকিয়ে আছে, ঘুরছে ফিরছে। যাই হোক, আস্তে আস্তে বড় হলো। আমি তখন গান শিখতাম, তো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমি দেখলাম ও যখন 2.5-3 বছর বয়স, তখন আমি বললাম যে ওই গান শিখুক, ওকে শেখানোর খুব দরকার আছে। তারপর থেকে আমার লড়াই কিন্তু শুধুমাত্র ওর গান আর আমার সংসারটাকে বাঁচিয়ে রাখা। কিভাবে কি করা যায় সৎ পথে থেকে, সেটাই কেবলমাত্র চেষ্টা করে গেছি আমি। অনেকে অনেক কিছু বলেছে, আমি কোনোদিন প্রতিবাদ করিনি, আজও করি না কোনোদিন। এখন সবাই বুঝতে পেরেছে। এখন তো আমার অনেক সম্মান জি বাংলার এতে, যে সৌম্যর মা যাচ্ছে। যখন আপনার কষ্টের দিনগুলো ছিল, তখন আপনার মনে হতো না, হতাশ লাগতো না? কোনো দিন মনে হতো না আর পারবো না? মনে হতো না এর জবাব দেওয়া দরকার? শুধুমাত্র ওর মুখ চেয়ে কোনোদিন মনে হয়নি আমার। ওর মুখ চেয়ে? ওর মুখ চেয়ে কোনোদিন মনে হয়নি আমার। আমি কেবলই ভেবেছি না আমি পারবো, আমি পারবো। সেটা পেরেছি হয়তো আমি জি বাংলার দৌলতে। সত্যি বলছি, জি বাংলা ওকে ওই জায়গায় তুলে নিয়ে গেছে। আজ এই যে সম্মান, সৌম্য এই জায়গায় দাঁড়িয়ে আছে, পুরো সবকিছু চেঞ্জ করে দিয়েছে সেখান থেকে জি বাংলা। কে চেঞ্জ করলো? জি বাংলা? জি বাংলা না না, জি বাংলা করেছে অনেকটা, কিন্তু আপনি তো চেঞ্জ করেছেন। আপনি ভাবুন তো, জি বাংলা ওকে কোথায় খুঁজে পেত? যদি যে দিনগুলোয় আপনি 5-6 দিন করে বেরিয়ে যেতেন, অন্য একটা কাজের সন্ধানে ঘুরে বেড়াতেন, একটা কিছু শেখবার চেষ্টা করতেন, তখন আপনি নিজের গানের চর্চা ছেড়ে দিয়ে অন্য আর একটা কিছু শেখবার চেষ্টা করছেন, তখন কোথায় ছিল জি বাংলা? তখন তো আপনিই ছিলেন। হ্যাঁ, আমরা হয়তো খোঁজটা চালিয়েছি, কিন্তু আমরা কোথায় খুঁজে পেতাম যদি আপনারা না তৈরি করতেন, যদি আপনারা না গড়ে তুলতেন সেই সব ট্রেনিংয়ের পিরিয়ডগুলো, সেই সময়গুলো, যখন আপনার যে কোনো দিন আপনি বলতে পারতেন যে না, আমাদের ঘরে এটা আর হবে না, বা আমি পারবো না, আমি এখন রান্না করব, খাবো দাবো, তুইও ঘুমোবি, আর 5টা মানুষ যেভাবে থাকে সেইভাবেই থাকবো। আমি পারতাম না। ঠিক 3টে বাজলে আমার ঘুম ভেঙে যেত। ওকে একটাই লেপ ছিল আমাদের বাড়িতে, ওর বাবার গায়ে একটু চাদর ঢাকা দিয়ে আমি ওকে ওই লেপটা দিয়ে মুড়ি দিয়ে হারমোনিয়াম শুদ্ধ বসিয়ে দিতাম। তবে ওই রিডের থেকে এগুলো খুলে দিয়ে স্টপারগুলোকে নামিয়ে দিয়ে আমি বাইরের থেকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওর বেলোটা টেনে দিতাম আর ওকে বলতাম তুই রেওয়াজ করে যা, আমি আছি বাবা তোর পাশে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। ওই সময় আমরা কেউ ছিলাম না, আপনারা ছিলেন, আপনি ছিলেন। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আমার বাড়িতে এখনো কলিং বেল নেই, হয়তো চাইলে এখন লাগাতে পারি, কিন্তু লাগাইনি। কেননা কলিং বেল বাজলেই না খুব রেওয়াজের ডিস্টার্ব হয়। ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে। এই যে যখন তুমি হারমোনিয়ামের রিডে তোমার আঙুলগুলো, ছোট ছোট আঙুলগুলো ছোঁয়াতে, তখন উনি ওনার রান্না করা হাত, ওনার জল আনা হাত, ওনার কাপড় কাচা হাত দিয়ে তোমার বেলো টিপে দিতেন হারমোনিয়ামের। যে হাত সংসারের খুঁটিনাটি কাজ করছে, নোংরা ঘাটছে, সেই হাতই তৈরি করছে আর একটা মানুষকে। তোমার ঠিক সুরটা ঠিক জায়গায় যাতে লাগে, সেই জন্য সবচেয়ে বেশি সাধনা কে করেছেন? উনি। দুজনে মিলে কোনো গান গাইতে পারো? এই যেমন করে জড়িয়ে ধরলে, তেমন করে সুরে সুরে দুজনকে একবার জড়িয়ে ধরতে পারো? নিশ্চয়ই ধরো। আনন্দ ধারা
দিন রজনী কত অমৃত রস উথলি যায় আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। খুব ভালো। দিদি, নিশ্চয়ই তোমারও এরকম গল্প আছে। আমার মাও গান শেখা সবে শুরু করেছিলেন, কিন্তু তারপরে তার বিয়ে হয়ে যায়। এবং আমি এটা শুনেছি যে যখন মা প্রথম শুনে যে আমার মেয়ে হয়েছে, তখন মা নাকি সবাইকে বলে যে আর কিছু না হোক, আমার হারমোনিয়ামটা এবার সার্থক হবে। বাহ! সেই পুরনো কথাগুলো যখন দাদা এখন কোনো না কোনো জায়গা থেকে মনে হয় যে কিছুটা আনন্দ হয়তো দিতে পেরেছি। অদিতি, এই মার আর এই বাবার প্রথম ইচ্ছে পূরণটা তোমাকে করতেই হবে। তোমার আজকে তৃতীয় প্রশ্ন তোমার দিকে আসছে, খুব ভালো করে দেখে নাও। তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, আমি পারবো না তো তরাতে, পারবো না তো তরাতে, তোকে পারবো না তো তরাতে, পারবো না তো তরাতে। শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, শোন রে ভ্রষ্ট, শোন রে ভ্রষ্ট, তুই রে নষ্ট মহাদুষ্ট, তুই রে নষ্ট, তুই রে নষ্ট, তোর কি ইষ্ট কালী কেষ্ট, তোর কি ইষ্ট, তোর কি ইষ্ট, আজকে যা তুই যিশু খ্রিস্ট, আজকে যা তুই, আজকে যা তুই, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, ওই শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে। এই যে এতক্ষণ গানটা শুনলাম, ছবি দেখলাম, এই চরিত্রটির নাম কি? দিদা উত্তর। ভোলা ময়রা। দেব উত্তরটা? আবার পেরিয়ে গেলে আমি জানি না। বেশ, ভোলা ময়রা, তোমার উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না দাদা, এ তো একদম প্রবাদ প্রতিম মানুষ, এ ভুল হওয়ারই নয়। ভোলা ময়রা। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল ভোলা ময়রা, সেটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। যে শক্তি হইতে উৎপত্তি, সে শক্তি পত্নী কি কারণ, কহ দেখি ভোলানাথের বিশেষ বিবরণ। কহ দেখি ভোলানাথের বিশেষ বিবরণ। ভোলা ময়রা, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 50 নম্বরে। তার মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। বাবা মার জন্য ইচ্ছে পূরণ। আমরা উৎসবের দিকে যাব। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, এই যে তোমার ইচ্ছে পূরণের সামগ্রী। করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিই। হ্যাপি প্যারেন্টস ডে। সৌম্য, এবার তোমার পালা। তোমার ইচ্ছে পূরণের জন্য তৃতীয় প্রশ্নটা তোমার সামনে আসছে, খুব ভালো করে দেখে নাও। গরু আমাদের হাজারটা উপকারে লাগে। দুধ, ছানা, দই, ননি, মায়, গোবরটা অবধি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এহেন ভিআইপি পশুর একটা ব্যক্তিত্ব ও আইডেন্টিটিও আছে। এদের মধ্যে কেউ ভারী বদমেজাজি, শিং উঁচিয়ে তেড়ে আসে, কেউ বা ভারী বাধ্য, কেউ আবার উদাসীন দার্শনিক টাইপের।
নাগরিকদের চিহ্নিত করতে যেমন রাষ্ট্র এবং বিভিন্ন অফিস কাছারি কলকারখানা আইডি কার্ড ইস্যু করে, গরুর জন্য তেমন পৃথিবীর একটিমাত্র দেশে আইডি কার্ড ইস্যু করা হয়। তাও আবার জেসে কার্ড নয়, ছবি সমেত একেবারে ফটো আইডি কার্ড। কোন রাজ্যে গরুর জন্য ফটো আইডি কার্ডের বন্দোবস্ত আছে? হ্যাঁ, গরুর জন্য ফটো আইডি কার্ড কোন রাজ্যে? এত শক্ত শক্ত জিনিসপত্র, এখন একবার ভাবছি মানে সত্যি জিওগ্রাফিটা আরেকটু ভালো করে পড়া হলে ভালো হতো। পড়াশোনায় ফাঁকি মেরেছি খুব। কেন আইডি কার্ড লাগে? মানে আমাদের এমনি সাধারণভাবে যে আমরা কোথাকার বাসিন্দা, হ্যাঁ, কোন দেশ কোন রাজ্য। গরুরা তো অনেক সময় মানে মানুষের মতো নানান রকম বিচার বিবেচনা নাও করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তাই আমরা দিলাম একটা ফটো আইডি কার্ড, যাতে এক দেশ থেকে আরেক দেশে না চলে যায়। পশ্চিমবঙ্গ থেকে তো বাংলাদেশে গরু আদান প্রদান করা হয়। জয় বাংলার জয়, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, হ্যাঁ। বেশ, তোমার এই পশ্চিমবঙ্গ উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বেশ, তাহলে দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। 2007 সালে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে অবৈধ পাচার রুখতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে গরুর ফটো আইডি কার্ড চালু করা হয়। তুমি ঠিক উত্তর দিয়েছো। তার মানে তুমি আরো 25 নম্বর জোগাড় করে ফেলেছো, অর্থাৎ তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। আমরা আছি দ্বিতীয় ইচ্ছে পূরণের একেবারে দোরগোড়ায়। দুজনের দ্বিতীয় ইচ্ছেটা আগে জেনে নেব। আমার দ্বিতীয় ইচ্ছা, আমার মায়ের জন্য আমি একটা সোফা সেট চাই। বাহ, শুধু মায়ের জন্য? মানে মায়ের ইচ্ছে পূরণ হবে, তাতে বাবা বসবে, আমিও আছি তাতে। তুমিও আছো। দ্বিতীয় ইচ্ছেটা কি? আমি আমার মাকে বছরে 1 থেকে 2টো শাড়ি কিনতে দেখতাম। মানে ছিঁড়ে গেলেও মানুষ যে কিভাবে সুন্দর পরিপাটি করে কুচিটা সাজাতে পারে আমি মাকে দেখেছি। তো আজ আমার সবচেয়ে বড় ইচ্ছে মায়ের জন্য শাড়ির। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার এইবারে যে প্রশ্নটি আসবে খুব ভালো করে দেখে নাও। এই যে ওপরে 3টে ছবি আছে, দেখছো ভালো করে? একটি শব্দ বলতে হবে যেটা এই 3টি ছবির সঙ্গেই কোনো না কোনো দিক থেকে মিলে যেতে পারে। কিরকম ভাবে? রামায়ণের 7টা খণ্ড। এটা সিনেমার নাম সপ্তপদী। তাই সপ্ত? হ্যাঁ। বেশ। আর সারেগামা পাধানি 7 সুর। এইটাই তোমার মনে হচ্ছে? হ্যাঁ। 7-5 না ভেবে এই উত্তর দিলে? তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই।
সপ্ত অর্থাৎ 7, মানে তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো আরো 25 নম্বর নিয়ে 75-এ। যাবো তোমার কাছে সৌম্য। এইবারে যে প্রশ্নটা তোমাকে করবো এটার উত্তর তোমাকে দিতেই হবে। সামনে আসবে, দেখে নাও। বলি ও ননদী, বলি ও ননদী, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। আরে কি ঘর বান্ধিমু আল্লাহ, কি ঘর বান্ধিমু আমি, শুনলে রো মাঝার লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ধন্যবাদ, ধন্যবাদ তীর্থ, দারুণ। তীর্থ, এই যে গান শোনালে তার থেকে যে প্রশ্নটা আসবে ওর দিকে, সেই প্রশ্নটা ছুঁড়ে দাও ওকে। প্রশ্নটা হলো যে আমি পরপর 3টে গানের মুখরা গেয়েছি, এই পরপর 3টে গানের একটা করে অন্তরা সৌম্যকে গাইতে হবে। বলি ও দিয়েছে একখানা প্যাচ। বলি ও ননদী, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। তার মধ্যে ভাই তীর্থ, আগেই হার মেনে নেওয়া ভালো। অন্তরাগুলো সত্যি আমার মনে নেই, বরং তুই গা, আমি তোর সাথে জয়েন করি, করে একসঙ্গে গানের মজাটা যেন মাটি না হয়। তুই গা, আমি তোর সঙ্গে জয়েন করি। আগেই বলে দিই দাদা, গানের অন্তরাগুলো সত্যি আমার মনে নেই। তুমি যদি চাও চ্যালেঞ্জ করতে, ওখানে গিয়ে চ্যালেঞ্জ করে শুনিয়ে 25 নম্বর দখল করে নাও। চাও না? জানা নেই তোমার? ফার্স্টেরটা লাস্টেরটা জানা, মাঝেরটা একটু কনফিউশন আছে। তা তুমি চলেই যাও ওখানে, তীর্থক্ষেত্রে যাও। বলি ও ননদী, বলি ও ননদী, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। শানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, মিষ্টি শানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, আরে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। আমি তাই তো বলি, আমি তাই তো বলি, চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। আরে ভালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকুমার, ও ঘরে কয়দিনে থাকুমার। ভালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকুমার। আরে আয়না দিয়া ছায়া দেখি, আয়না দিয়া ছায়া দেখি, পাকনা চুলা মার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা
ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সুর তোলে একতারে ও মন আর একজনে মন্দিরাতে ঝড় তোলে ও মন একজনে সুর তোলে একতারে ও মন আর একজনে মন্দিরাতে ঝড় তোলে ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা বেসুরা সুর ধরে দেখো কোন জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা ধন্যবাদ ধন্যবাদ তীর্থ, ধন্যবাদ সবাইকে। এই উত্তরটা যেহেতু তুমি পারোনি, তুমি দাঁড়িয়ে রইলে 50-এ একদম, আর অদিতি আছে 75-এ। এইবারে অদিতির কাছে যাব। অদিতি, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি কিন্তু 100-এ পৌঁছে যাবে, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। দেখা যাক। শুরু হচ্ছে সুরুচি সংঘ পরিচালিত গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা। প্রথমে পচাদার মেয়ে কাকলি, তারপর প্রবাসী ন্যান্সি, তারপর দেবরাজদার মেয়ে দেবস্মিতা, কোন গানের কথা এই দৃশ্যগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হলো? গভীর চিন্তায়। তুমিও ভাবো, তুমি যদি খুঁজে পাও তাহলে কিন্তু তোমার 75 হয়ে যাবে যদি চ্যালেঞ্জ করো। তারপর প্রবাসী ন্যান্সি, তারপর দেবরাজদার মেয়ে দেবস্মিতা, আমি মিস ক্যালকাটা। বেশ, কিভাবে? ওই ফার্স্টে ওই ইডলি দোসা সাম্বারম গানের একটা কথা আছে, ওটা গানটায়। আর আমি যে পাঞ্জাবি স্টাইলে ডান্স হলো, আমি হরিয়ানা থেকে মেলে ডানা, চণ্ডীগড়ের রানী, আর মাঝের ছবিটা আমি মিস ক্যালকাটা। তাহলে কোন গানের কথা বোঝানো হলো একটু গেয়ে বলো। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। এইটাই তোমার উত্তর? হ্যাঁ। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? ও চ্যালেঞ্জ। বেশ, কোন গানের কথা বোঝানো হয়েছে দেখা যাক। আমি হরিয়ানা থেকে মিলে ডানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। ইডলি দোসা সাম্বারম, রান্নাতে আমি উত্তম। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আছে কত ট্রিক্স। আমি মিস ক্যালকাটা 1976। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর। তোমার ঝুলিতে আরো 25, অর্থাৎ তুমি পৌঁছে গেছো 100-তে।
100-তে যাওয়া মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ করা, 100-তে যাওয়া মানে মায়ের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার পাওয়া, 100-তে পৌঁছানো মানে উদযাপন। এসো চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে ঠান্ডা ছায়া ছেলে বেলার গায়ে, তোমরা ছিলে বলেই এই যে মেয়ে এই যে সোফা দিল, এতে বসে আপনার কেমন লাগছে? এটা বলতে পারবো না, ঠিক এটা বিশাল আনু আমাকে অনেক কিছু দিয়েছে। আসলে আপনি যখন এটায় বসবেন, আসলে আপনি মেয়ের নিশ্চিন্ত আশ্রয়ে বসবেন, ওরই কোলে বসবেন। যে কোলে ওকে আপনি একদিন বড় করেছেন, সেই রকম একটি উষ্ণ কোল ও আজ আপনাকে দিচ্ছে। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে যে পুরস্কারের কথা বলেছিলাম, সেটা তুমি মার কাছে দিয়ে দাও। সৌম্য, এবার তোমার পালা। তুমি আছো 85, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য আরো 50 জোগাড় করতে হবে। তোমাকে মনে করিয়ে দিই, তুমি এই মুহূর্তে জাদু প্রশ্ন চাও, তাহলে তার জন্য 50 নম্বর আছে, তুমি একবারে পৌঁছে যেতে পারবে দ্বিতীয় ইচ্ছে পূরণে। তুমি কি সেটা চেয়ে নেবে এখন? চেয়ে নাও। এইবার সেই প্রশ্নটাকে তোমার দিকে ছুঁড়ে দিচ্ছি। এই ওপরে আমরা 3টে শব্দ দেখলাম, নিচে কোন একটি শব্দ বসালে এই 3টের সঙ্গে মিলে যেতে পারে, মানে একটা মানে তৈরি করতে পারো। বলবো? হ্যাঁ। মহা। মহা মানে মহাপুরুষ, মহাসাগর, মহাভারত। মহা শব্দটাই তোমার মনে এলো, তাই তো? এটা মহা গন্ডগোল হয়ে গেল না তো? এই রে দাদা, গন্ডগোল তো চলছেই। চলবেই। গন্ডগোল হয়, আর তো কিছু বলার নেই। কিন্তু মজা হচ্ছে খুব। মজা হচ্ছে? বাহ, মহা মজা হচ্ছে। মহা মজা হচ্ছে। বেশ, তাহলে কি উত্তরটা নেব? নিয়ে নাও। যদি ঠিক হয় তাহলে মহা শোরগোল, নইলে মহা গন্ডগোল। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? তুমি বলছো মহাপুরুষ, মহাসাগর, মহাভারত, তাই মহা শব্দটাকেই তুমি নির্বাচন করলে। দেখা যাক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো জাদু প্রশ্নের। মহা আনন্দ। এবং সেই সঙ্গে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো, মায়ের জন্য নানান রকমের শাড়ি। চলো মাকে সাজাই সবাই মিলে, এসো। স্বর্ণালী, আপনাকে স্বাগত। আজকে কিন্তু প্রথমেই বলবো আমার বিরাট সৌভাগ্য, এরকম শিল্পীদের মাঝে রয়েছি আমি। আমাদের সকলের। হ্যাঁ ঠিক, আমার খুব ভালো লাগছে যে সৌম্যর এইরকম একটা সুন্দর ইচ্ছে আমি পূরণ করতে চাইছি। তোমার পিওর সিল্ক কেমন লাগে বলো? ভালো লাগে। এবার বলো কোনটা খুলবো? এটা খুলি? এটা একটু ডিফারেন্ট, এটা স্ক্রিপ্টেডের ভেতর রয়েছে। একটা হয়ে গেল। একটা হলো জুট কটন আর জুট সিল্ক। এবারে সেটা দেখাই। খুব ভালো। 2 নম্বর হয়ে গেল। এইবারে বাংলার হ্যান্ডলুম।
এটা কিন্তু অ্যাপ্লিকের ছোঁয়া রয়েছে। একদম ঠিক, এটা রেখে দাও। দাদা একদম চুপচাপ। ঠিক আছে। এরপর বাংলার কাঁথা দেখাই। বোলপুর শান্তিনিকেতনে তৈরি কাঁথা স্টিচের সম্ভার রয়েছে আমার সঙ্গে। এটা আমার পছন্দ একটা হোক, কারণ আমার মনে হচ্ছে দাদা আর আমি একমত। তাহলে সৌম্য আর কোনো কথা নয়, তাই তো? কোনো কথা নেই, এটা ফাইনাল। এবারে দেখাবো কোরিয়াল। এটা ঠিক লাগছে? তাহলে এই কোরিয়ালটা থাক। এইরকম ভাবে বাবা মার মুখে হাসি ফোটাও। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 100 করলে আমাদের এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার থাকে, ওটা নিয়ে মাকে পরিয়ে দাও। এবার তৃতীয় ইচ্ছের জন্য আমরা লড়াই করব। তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো তোমাদের তৃতীয় ইচ্ছেটা কি। এতক্ষণ বাবা মায়ের জন্য বলছিলাম, বাবা মা না থাকলে এই জায়গায় আসতাম না, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্রেক দরকার হয়। যে মঞ্চে থেকে আমি যে ব্রেকটা পেয়েছি এবং যে মানুষগুলোর জন্য আমি পেয়েছি, আমি তাদের জন্য, আমার বাবা মায়েরও খুব ইচ্ছা যে আমি তাদের জন্য একটা পার্টি অর্গানাইজ করতে চাই। সেখানে আমার সারেগামাপায়ের পুরো টিম, যারা লাইট করেছেন, যারা ক্যামেরা করেছেন, যারা মেকআপ করেছেন, যারা ডিরেক্ট করেছেন, যারা গ্রুমাররা ছিলেন, আমার বন্ধুরা, এন্টায়ার টিম মিলে আমরা খুব আনন্দ করতে চাই একটা দিন। বাহ, দারুণ ইচ্ছে। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? বাবার জন্য একটা পাকরাশির হারমোনিয়াম। বাহ। মানে ছোটবেলাতে আমার যে হারমোনিয়ামটা ছিল তার 3টে রিড ভাঙা ছিল, তো ওতে কোনোভাবে কাঠি টাঠি চিটিয়ে ওটা দিয়ে আমরা চলতো আর কি গান বাজনা। তো সেটার জন্যই বাবাকে একটা পাকরাশির হারমোনিয়াম গিফট করার অনেক দিন ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটা এটা তো পূরণ করতেই হবে। তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য 6 নম্বর প্রশ্নটা কি আছে খুব ভালো করে দেখে নাও। নদিয়া জেলার ফুলিয়া। আজ থেকে প্রায় 600 বছর আগে এখানেই জন্মেছিলেন বিখ্যাত এক বাঙালি কবি। সুবিশাল এক মহাকাব্য বাংলা পয়ার ছন্দে অনুবাদ করে তিনি আম বাঙালির ঘরে ঘরে ঠাঁই করে নেন। ফুলিয়ায় রয়েছে সেই কবির স্মৃতিসৌধ। কথিত আছে এই প্রাচীন বটগাছটির ছায়ায় বসেই নাকি তিনি সেই কাব্যটি রচনা করেন। তাঁর কাব্যের পাণ্ডুলিপির মাইক্রোফিল্মও সযত্নে রাখা রয়েছে স্থানীয় লাইব্রেরিতে। আজও রয়েছে কবি স্মৃতি বিজড়িত ভাগীরথী নদীর এই ঘাট। কে এই বিখ্যাত কবি? কিছু তথ্য দেওয়া হলো, ছবি দেখানো হলো। কে এই বিখ্যাত কবি? এবং তুমি যে গান বাজনা করো তার অনুষঙ্গেও এর নাম এসছে একাধিকবার। যার কথা শুনলাম তিনি একটি মহাকাব্য বাংলায় অনুবাদ করেছিলেন পয়ার ছন্দে। বাবা মার কাছ থেকে হেল্প নিতে পারো, তুমি তো হেল্প নাওনি এখনো। নিয়ে বাবা মার সাহায্য। বাপির মনে হচ্ছে জয়দেব। জয়দেব? আমি তো কনফিউজ। মহাকাব্যের বাংলা করেছিলেন। সৌম্য, তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, তাহলে তুমি 25 নম্বর পেয়ে যাবে যদি ঠিক উত্তর দাও। জয়দেব। জয়দেব উত্তরটা নিলাম। তোমার কি অন্য কোনো নাম মনে এসছে? মনে হচ্ছে
তাহলে চ্যালেঞ্জ করো। কিন্তু তার নামে কোনো ঘাট আছে বলে আমার মনে পড়ছে না। হ্যাঁ, নিশ্চিত হয়ে উত্তর দাও, না হলে দিও না। না না থাক, বেশ। চ্যালেঞ্জ করে লাভ নেই। চ্যালেঞ্জ করনি, তবু জেনে নি কি উত্তর দিতে। বিদ্যাপতি। বিদ্যাপতি, তুমি বলেছো জয়দেব। এবার আমরা দেখে নেব আদতে এই কবির নাম কি। সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন তিনি। এই কাব্যটি কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত, যার রচয়িতা কৃত্তিবাস ওঝা। অতএব আমরা জানতে পারলাম কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাস। তাই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা ভুল হলো। তুমি দাঁড়িয়ে রইলে 100-তে, আর একজন 100-তে দাঁড়িয়ে আছে। তার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য সৌম্য তোমার কাছে যাব। তোমার জাদু প্রশ্ন হাত থেকে চলে গেছে, আর মাত্র 2টো প্রশ্ন আছে। অতএব 2টো প্রশ্নের উত্তর দিলে তবেই তুমি 150-এ পৌঁছতে পারবে। এই প্রশ্নের উত্তর তোমাকে ঠিক বলতেই হবে। তোমার এখন যে 5ম প্রশ্নটা তোমার দিকে আসছে, দেখা যাক। এই যে একটা খেলা চলছিল, এই খেলাটির নাম কি? পিন বল, পিন বল, পিন বল। তাই মনে তো হচ্ছে। নেব উত্তরটা? তুমি মনে করো যে সংশয়ে আছো, তাহলে মা বাবার সঙ্গে কথা বলে জেনেও নিতে পারো। এইবারে তুমি উত্তরটাকে কি দিতে চাও মা বাবার সাহায্য নিয়ে? বাঘাডুলি। আর একটু আগে যেটা তুমি বলছিলে সেটা তো খুব আনন্দ পেয়ে বলছিলে, তাহলে কোনটা নেবে? না মানে ওটা খেলেছি আর কি, মোবাইলে ওরকম করে। ও মোবাইলে খেলেছো? হ্যাঁ, মানে একটা যন্ত্র, একটা খেলনা। বাঘাডুলি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, অর্থাৎ তুমি আরো 25 জোগাড় করতে পারলে নাকি আবার অনেকটা পিছিয়ে গেলে, দেখা যাক। তার মানে একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 125-এ। তোমার এই সেই সময় যখন তোমাকে জাদু প্রশ্ন চাইতেই হবে, আর তোমার প্রশ্ন নেই হাতে, এবং এটা পারলেই তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারো। তাহলে দিই জাদু প্রশ্ন। এই বারাণসীতে ঘাটের সংখ্যা কত জানেন? 100-রও বেশি। তাদের মধ্যে একটি হলো এই মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকার সংলগ্ন শ্মশানটিকে বলা হয় রাবণের চিতা, কারণ এখানে বছরে 365 দিন 24 ঘন্টা কোনো না কোনো চিতা জ্বলছেই। কথিত আছে ভগবান বিষ্ণু শিবের আরাধনায় এখানে নাকি 1000 বছর তপস্যা করেছিলেন, এবং এখানে একটি কুণ্ড সৃষ্টি হয়। শিব খুশি হয়ে বর দেন যে এই তীর্থটি হবে সবার শ্রেষ্ঠ, এবং শিব এবং পার্বতী নিজেরা এই কুণ্ডে চান করতে নেমেছিলেন। চান টান করে শিব যেই না তার লম্বা চুলটা ঝাঁকিয়েছেন, ওনার একটা অলংকার এই কুণ্ডে পড়ে যায়। ওই কুণ্ডটির নাম হয় মণিকুণ্ড এবং ঘাটটির নাম হয় মণিকর্ণিকা।
এখন প্রশ্ন হলো শিবের কোন অলংকারটি ওই কুণ্ডে পড়েছিল? উত্তরটা কিন্তু এই নামের মধ্যেই আছে, মণিকর্ণিকা। তোমাকে তো প্রশ্ন করা হলো, উত্তরও জুগিয়ে দেওয়া হলো, এবার একটু বুদ্ধি করে উত্তর দাও। মণিকর্ণিকা বললো ঘাটটার নাম? মণিকর্ণিকা কান। উত্তর কোনো আইডিয়া নেই। কানের দুল? হ্যাঁ, কানের দুল। শিবের কানের দুল? হ্যাঁ, মণিকর্ণিকা কান মনে হচ্ছে, তাই কানের দুল। তোমার কানের দুল শব্দটা নিলাম। আমরা তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? একদম না। তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখা যাক। মণিকর্ণিকা মানে হলো কানে পড়ার মণি। শিবের কানের কুণ্ডলটি পড়ে গিয়েছিল এই কুণ্ডের জলে, সেই থেকে মণিকুণ্ড এবং মণিকর্ণিকা। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর। শিবের কানের দুল হারালো আর তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারলে। সেই সারেগামাপা সব বন্ধুদের জন্য, সমস্ত কলাকুশলীর জন্য এবং যারা দেখতেন সারেগামাপা মন দিয়ে আমার মতো লোক, তাদের জন্য বটে। আমরা সবাই এসে হাজির হই। এখানে বেশ কিছু বন্ধুরা এসছে তোমার, চলে এসো তোমরা। সৌম্য, তুমি আছো 125-এ, আর তোমার একটি সাধারণ প্রশ্ন বাকি আছে। এটা বলতে পারলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে, বলতে পারতেই হবে। সৌম্যর জন্য আজকের বরাদ্দ শেষ প্রশ্নটি কি আছে দেখা যাক। কথায় বলে নদিয়া জেলার মাটি নাকি মিষ্টি। সেই মাটি দিয়ে তৈরি ঘূর্ণির পুতুলের যেমন জগৎজোড়া খ্যাতি, তেমনই বিখ্যাত কৃষ্ণনগরের এই মিষ্টি। এই মিষ্টি 3টি স্তরে তৈরি। এতে রস নেই বটে, কিন্তু সুমিষ্ট স্বাদের নিরিখে এটি বাঙালির কাছে গোপাল ভাঁড়ের রসালো গল্পের মতোই সরেস। এই মিষ্টিটির নাম কি? এই জনপ্রিয় মিষ্টিটির নাম কি? সরপুরিয়া নয়। না, তুমি আগে উত্তরটা দাও, নিশ্চিত হয়ে উত্তরটা দাও। সরপুরিয়া। সরপুরিয়া? দাদা 1 মিনিট। বেশ, দাদা সরপুরিয়া। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, সরপুরিয়া। চ্যালেঞ্জ করতে চাও অদিতি? তৃতীয় ইচ্ছে পূরণ হলো না, না কি হয়ে গেল? আমরা এবার যাচাই করে নি, দেখে নি এই জনপ্রিয় মিষ্টির নাম কি, দেখা যাক। মনে করা হয় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের উৎসাহেই এই মিষ্টান্ন তৈরি হয়েছিল। এই মিষ্টির নাম সরপুরিয়া। সরপুরিয়া, তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো। তৃতীয় ইচ্ছে পূরণ হলো এবং তোমরা দুজনেই 150-তে পৌঁছেছো। অতএব আজকের যে বিশেষ ইচ্ছে পূরণের বিষয় ছিল, যেটা শুরুতে ঘোষণা করেছিলাম, সেটা তোমরা যৌথভাবে করবে, তাই তো? বাবাকে নিয়ে যাও হারমোনিয়াম কাছে, সুরের কাছে ফিরিয়ে দাও। দেখুন পছন্দ হলো কিনা, বাজিয়ে দেখতে পারেন। বাবা
আর যখন বাজাচ্ছ দুকলি তো গাও। গায়েন গায়েন। প্রজাপতি ডানা ঝরা সোনার টোপাতে গো, প্রজাপতি সোনা ঝরা ভাঙা ভুরু জোড়া দিও রাতুল শোভাতে, তুমি যে জ্যোথিকার গোড়ে মালা পোড়ো খোপাতে, প্রিয় উত্তরীয় শিউলি ফোটা রঙের ছোপাতে, বিনা সাজে তুমি মোর রূপকুমারী, পর পর চৈতালি সাজে, পর পর চৈতালি সাজে। বাহ, পছন্দ হয়েছে? সৌম্য, তোমার জন্য এই ট্রফিটা আছে, হ্যাপি প্যারেন্টস ডে ট্রফি। এটা রেখো বাড়িতে। তোমার মার জন্য একটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, এটা দিলাম তোমার হাতে তুলে। আর একটা বিশেষ শাড়ি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, এটাও তোমার মার জন্য। আর এটা হোটেল পোলো টাওয়ার্স শিলং এর তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে, এটাও তোমার হাতে তুলে দিলাম। তুমিও একই পয়েন্ট পেয়েছো, একই রকম ভাবে আমাদের আনন্দ দিয়েছো। তোমার জন্য হ্যাপি প্যারেন্টস ডে ট্রফি। যশোদা দেবীকে জি বাংলা সম্মান জানাচ্ছে সৌম্যর মাধ্যমে। যে মানুষটির চারপাশে কেউ নেই, একটা মানুষ হিসাবে একটা মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য, এটা আজকে সামিল থাকতে পেরে আজকে ভীষণ ভালো লাগছে। মাসিমা ভালো আছেন? ভালো আছি বাবা। যতটুকু পেরেছি নিয়ে এসেছি একটু তোমার জন্য খাবার দাবার। তুমি কিন্তু একা নও, আমি তোমার নিশ্চয়ই খেয়াল রাখবো, খোঁজ নেব। বাবা তুই আমার ছেলে। একদম। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চ থেকে যশোদা দেবীর অন্ন ও বস্ত্রের ইচ্ছা পূরণ করে সৌম্য আসলে সম্মান জানালেন এইরকম অসংখ্য বাবা মাকে।